চণ্ডীগড়ি জামে মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা সালাউদ্দিন গাজী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এই অ্যাক্ট ক্যান্সেল করার লক্ষ্যে সারা ভারতবর্ষ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তত্ত্বাবধানে এবং পরিচালনায় ভারতবর্ষের বিভিন্ন বড় বড় জায়গায় যে প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে তারই একটা অংশ হিসাবে আমাদের আজকের এই সম্প্রীতি মঞ্চের প্রতিবাদ সভার সম্মানীয় সভাপতি এবং সামনে আমার বসে থাকা সংগ্রামী বন্ধুরা, আমার দুপাশে বিশিষ্ট ব্যক্তিবর্গরা, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জ্ঞানীগুণী শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ, বন্ধুরা, আপনারা সকলেই এই প্রায় এক মাস জুড়ে দেখছেন যে ওয়াকফ নিয়ে একটা বিশাল চারিদিকে আন্দোলন, সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রসার, সর্ব জায়গাটা সবসময় যেন ওয়াকফ নিয়ে কথাবার্তা হচ্ছে। ইতিপূর্বে আমরা জনগণ, বিশেষ করে আমরা মাইনরিটি কমিউনিটি সংখ্যালঘু মুসলিমরা, আমরা এই ওয়াকফ কি অনেকেই 90% মুসলিম তারা জানতেন না যে ওয়াকফটা কি। আজ সংসদে পার্লামেন্টে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ওঠার পরে, চারিদিকে প্রচার প্রসার হওয়ার পরে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে ওয়াকফটা কি। ভারত আজ প্রায় কম বেশি 80 বছর কাছাকাছি প্রায় স্বাধীনতা অর্জন করেছে। কম বেশি স্বাধীনতা 1947 সালে হওয়ার আগে প্রায় 200 বছর ব্রিটিশ সাম্রাজ্য এই দেশ পরিচালনা করেছে। ব্রিটিশের প্রায় আগে 700 বছর কম বেশি আমাদের এই ভারতবর্ষ, হিন্দুস্তান, আমাদেরই জাতি, আমাদের পূর্বপুরুষরা তারা দেশকে পরিচালনা করেছে। তৎকালীন সময় বিভিন্ন জমিদার, আমাদের মধ্যে যারা মাইনরিটি কমিটি বর্তমান এই মুসলমানরা, তাদের বিভিন্ন সম্পত্তি মুসলিমদের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য তারা দান করে গেছেন। সেই দানকৃত সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। যেহেতু তৎকালীন সময় আজকে আমরা দেখছি জমি জায়গার কাগজপত্র, RS পর্চা, CS পর্চা, LR পর্চা, জমির দলিল, রেজিস্ট্রি করা দলিল, জমির বিভিন্ন প্রমাণপত্র আমাদের কাছে আছে। কিন্তু ব্রিটিশ পূর্বে মুঘল সাম্রাজ্যের সময়, তৎকালীন সময় কোনো কাগজপত্র, পর্চা বা দলিল বা এরকম জমির কোনো ডকুমেন্ট ছিল না। আজ কেন্দ্রের যে নরেন্দ্র মোদী সরকার, যার হাতে এখনো 2002 সালের মুসলমানদের খুন করার রক্ত এখনো যার হাতে লেগে আছে, যে নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার উস্কানিমূলক বক্তব্যে দেশের বিভিন্ন জায়গায় মাইনরিটি কমিউনিটি সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়িত করা হচ্ছে, সেই টাকলাও অমিত শাহ পার্লামেন্টে সংসদ ভবন চলাকালীন সে ভাষণ দিচ্ছে যে আমরা মুসলমানদের ডেভেলপমেন্ট করব বলে, সংখ্যালঘু মুসলিম মহিলাদের উন্নয়ন করব বলে, এই সংখ্যালঘু মুসলমানদের ডেভেলপ করব বলে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ডেভেলপ করব বলে আমরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 আমরা সংসদে এনেছি।
বলতে লজ্জা লাগে যে দেশে যে দলের যে আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার, যার লোকসভা ইলেকশনের সময় একটা এমপি এই মুসলিমদের জন্য একটা এমপি সিট তারা রাখেননি, রাজ্যসভায় তাদের একটাও এমপি সিট নেই। এমনকি সব থেকে বৃহৎ বড় রাজ্য উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশের 400-র উপরে এমএলএ সিট, সেই এমএলএ 400-র উপরে এমএলএ সিটে একটাও মুসলমানদের এমএলএ করেননি। আজকে তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে সংখ্যালঘুদের উন্নয়ন করব বলে, সংখ্যালঘুদের ডেভেলপমেন্ট করব বলে আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছি। দুর্ভাগ্যের বিষয় আমাদের, আজকে আমাদেরকেই নরখাদক সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহর মুখ থেকে আমাদের শুনতে হচ্ছে যে আমরা তাদের উন্নয়ন নেওয়ার জন্য বসে আছি। ভাই বন্ধু, এটা নয়। এই ওয়াকফ বা ইউজার স্বাধীনতা ব্রিটিশ পূর্ব যে আমাদের মুঘল সাম্রাজ্য ছিল, সেই সময়কার যে সমস্ত ওয়াকফ সম্পত্তি কাগজ কলম নেই, এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ এদের নজর পড়েছে যে আমরা তো রেল বিক্রি করে দিয়েছি, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছি, ব্যাংকের কোটি কোটি টাকা আমরা বিদেশে পাচার করে দিয়েছি। ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহৎ সম্পত্তির মালিক হলো সেনাবাহিনী, ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রাতিষ্ঠানিকভাবে সব থেকে সম্পত্তি হলো রেল, তৃতীয় নম্বর সম্পত্তি হলো এই ওয়াকফ সম্পত্তি। সারা ভারতবর্ষের কম বেশি 30টারও বেশি রাজ্য অঙ্গরাজ্য ওয়াকফ সম্পত্তি আছে। এই নরেন্দ্র মোদী সরকার, তাদের নজরে আজকের এই ওয়াকফ সম্পত্তি পড়েছে যে আমরা রেল বিক্রি করেছি, আমরা এয়ারপোর্ট বিক্রি করেছি, ব্যাংক বিক্রি করেছি, আমরা সেনাবাহিনীর সম্পত্তি আমাদের হাতে আছে, রেলের সম্পত্তি আমাদের হাতে আছে। আমরা আজকের এই ওয়াকফ সম্পত্তি যদি দখল করি, সেনাবাহিনীর সম্পত্তি আমাদের হাতে আছে, রেলের সম্পত্তি আমাদের হাতে আছে, আমরা আজকের এই ওয়াকফ সম্পত্তি যদি দখল করতে পারি, মুসলমানদেরকে আমরা কমজোরি করে দিতে পারবো। তাই আমরা এখান থেকে ধিক্কার জানাই ওই নরেন্দ্র মোদী এবং টাকলা অমিত শাহকে, আমরা এখান থেকে ধিক্কার জানাই। আমাদের এক বিন্দু রক্ত থাকবে, আমাদের শরীরে ইমানি জজবা থাকবে, আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমাদের এই ওয়াকফ সম্পত্তি আমরা কোন রকম ভাবে ওই অমিত শাহ নরেন্দ্র মোদীকে দখল করতে দেব না। কি একমত নাকি? একমত নাকি? নারে তাকবীর! ওয়াকফ সম্পত্তি আমরা বেদখল হতে দিচ্ছি না, দেব না। কেন্দ্রের এই অমিত শাহ হতে, কেন্দ্রের ওয়াকফ সংখ্যালঘুদের সম্পত্তি অমিত শাহ দখল করতে চাইছে, তাকে আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে কথা বলছি না, বলবো না। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের প্রতিবাদ, ভাই আমাদের প্রতিবাদ চলবে তো নাকি? চলবে তো? আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশে যাবেন তো নাকি? ইনশাআল্লাহ। কেউ যদি আপনাকে বাধা দেয় শুনবেন। পঞ্চায়েতের মেম্বার যদি বাধা দেয়, পঞ্চায়েতের মেম্বার যদি আপনাকে বাধা দেয়, শুনবেন। সম্পত্তি কার? এ সম্পত্তি কার? আল্লাহর সম্পত্তি। আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্য দেশের, আমাদের রাজ্যের কোন মেম্বার থেকে শুরু করে, আমাদের রাজ্যের কোন পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে, আমাদের কোন এমপি এমএলএ, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও যদি চেষ্টা করে আমরা এই ব্রিগেড সমাবেশকে বানচাল করব, আমাদের ক্ষমতা থাকতে আমরা এক বিন্দু পরিমাণ সরে আসবো না। ঠিক তো নাকি? আজকে বলছেন লজ্জা লাগে আমাদের, ওই যে বোম তৈরি করে শওকত মোল্লা, তাই তো নাকি? ও বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো। আরে তোর বাপের কবরটা কোথায় আছে? তোর বাপের, তোর দাদুর কবর কি দিল্লি আছে? তুই বলছিস দিল্লি আন্দোলন করো। ভোটটা আমি বাংলায় দেই, পঞ্চায়েতের ভোট বাংলায় দেই, বিধানসভার ভোট আমি বাংলায় দেই, লোকসভার ভোট আমি বাংলায় দেই। আমার সমস্ত বিষয়, সমস্ত সবকিছু জড়িয়েছে বাংলায়। অতএব আজকে মুসলমান বিপদে পড়েছে। এই বিপদের সময় এই আওয়াজটা বাংলার রান্নাঘর থেকে দিল্লির রাষ্ট্রপতি পর্যন্ত চলে যাবে। কিন্তু নাকি আমরা রান্নাঘর
তাতে যদি আমাদের জান যায় তাও যাবে, ঠিক তো নাকি? দিল্লি যেতে হবে আন্দোলন করতে। ওষুধের দাম যখন বাড়ে, পেট্রোলের দাম যখন বাড়ে, ডিজেলের দাম যখন বাড়ে, সেটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই আন্দোলন করে দিল্লি হয় না কেন? এই জবাব আপনাকে দিতে হবে। এই জবাব মুসলমান বুঝে নেবে আগামীতে। আন্দোলন আমাদের দিল্লি করতে হবে। ভোটটা নেওয়ার সময় মনে পড়ে না ভোটটা বাংলায় নিচ্ছি? কি গায়ে লাগছে নাকি? গায়ে লাগছে? আমার আল্লাহর সম্পত্তি লুট হয়ে যাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান দখল করার পরিকল্পনা চলছে। কেউ ডাইরেক্ট করছে, কেউ ইনডাইরেক্ট করছে। আমার বলতে দ্বিধা নাই, আমাদের পশ্চিম বাংলায় কম বেশি ৮৬,০০০ একর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি আছে। এই ওয়াকফ সম্পত্তির মধ্যে প্রায় অনেকটাই বিভিন্ন সময় কংগ্রেসের আমলে কংগ্রেসের নেতা নেত্রীরা, বামফ্রন্টের আমলে বামফ্রন্টের নেতা নেত্রীরা, বর্তমান সময়ের নেতা নেত্রীরা তারা দখল করে রেখেছে। তার প্রমাণ হলো সুফি ফতেহ আলী আইসি রহমাতুল্লাহ আলাইহির মাজার, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর কলকাতা মানিকতলায় বসে শুয়ে আছেন। সুফি ফতেহ আলী আইসি রহমাতুল্লাহ আলাইহির মাজার গিয়ে দেখেন। আমি নিজে গিয়ে দেখেছি যেখানে একজন অন্য ধর্মের মানুষ মসজিদ ঘরে বসবাস করছে, তাদের টিভি লাগানো আছে। আজকে সেন্ট্রাল যে ওয়াকফ বিল এনেছে তার বিরুদ্ধে আমরা অবশ্যই আছি, কিন্তু যারা ওয়াকফকে যারা নিজের সম্পত্তি মনে লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবেন না? তুলবেন তো নাকি? তাতে যদি আপনার নেতা যদি ক্ষুব্ধ হয় তাতে কি কোনো সমস্যা আছে? তাতে যদি কোনো এমপি এমএলএ যদি ক্ষুব্ধ হয় তাতে কোনো সমস্যা আছে? আমাদের এই বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় ডাক্তার কাকলি দস্তিদার, তিনি ওই দিনের জ্বর অবস্থায় তিনি ভোট দিয়েছেন। কার? আমাদের এই ওয়াকফ সম্পত্তি যাতে লুট না হয় তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানাই, তার দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আপনারা খবর রেখেছেন তিনজন এমপি ভোট দিতে যায়নি, সিলাই নিয়ে শুয়েছিলেন। কে বলেন তো? বীরভূমের শতাব্দী রায়, ঘাটালের দীপক অধিকারী দেব, জগদীশ বর্মা বসুনিয়া ভোট দিতে যায়নি। তাদের বাইরে দেখা যাচ্ছে শাসক দলের সিম্বল আছে, ভিতরে হয়তো দেখা যাচ্ছে গোপনে আরএসএস এর দালাল হয়ে গেছে, ঠিক তো নাকি? আর আরেকটা আমাদের দালাল বলতে কোনো দ্বিধাবোধ করবো না। কালকে লাইভে এসে বলছে আমি ব্রিগেডে যাব না, আমার দলের পতাকা যেন নেব না হয়। এখন ব্রিগেড করার কেন প্রয়োজন আছে? ওই সিদ্দিকুল্লাহ, আমি তাকে দালাল বলতে দ্বিধাবোধ করি না। 26-এর টিকিট নেবে বলে তুমি তাড়াতাড়ি একটা সমাবেশ দেখে দিলে, দেখো আমার হাজার লাখ লোক, তুমি কেন ডাকলে তখন? আজ আমার জাতি বিপদে পড়েছে, সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, কারোর দিকে ফিরে আমরা তাকিয়ে কথা বলবো না, আমরা আমাদের সম্পত্তি বুঝে নেব ইনশাআল্লাহ। বক্তব্য আমি দীর্ঘায়ু করবো না, আর আমাদেরকে শেখাতেও হবে না যে আমরা আন্দোলন করতে পারি কি না পারি। আজ ইতিহাস মুছে যাচ্ছে। আজকে ইতিহাস থেকে স্বাধীনতা সংগ্রামীদের নাম বাতিল করে কেটে দেওয়া হচ্ছে। ইতিহাসবিদরা কথা বলছে না, মিডিয়া সরে যাচ্ছে, কিন্তু চলে যান ইন্ডিয়া গেটে, যেখানে কম বেশি প্রায় ৯৫,৩০০ স্বাধীনতা সংগ্রামী যারা দেশকে স্বাধীন করতে গিয়ে এই যে জাতীয় পতাকা দেখছেন, এই জাতীয় পতাকাকে উঁচু করতে, জাতীয় পতাকা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের দেশের ৯৫,৩০০ সংগ্রামী বন্ধু দেশকে স্বাধীন করার জন্য তারা শহীদ হয়ে গিয়েছে। আজকে আমাদের আইডেন্টিটি মুসলিম বলে
আমাদেরকে দেখানোর প্রয়োজন হয় যে আমরা দেশপ্রেমিক কিনা। আমাদের বিভিন্ন প্রতিবাদের সময় যদি কোনো একটা ঝান্ডা নিয়ে কেউ ঢুকে যায়, সেটা আমাদেরকে দেশদ্রোহী বলা হয়। আরে আমরা যা রক্ত দিয়েছি, দুনিয়া যতদিন থাকবে তোমরা চেষ্টা করলে সেই রক্ত দিয়ে তার রক্তের প্রতিশোধ, রক্তের যে পুরস্কার তোমরা দিতে পারবে না। এই ৯৫,৩০০ শহীদ হওয়া, ভারতকে স্বাধীন করার জন্য ৯৫,৩০০ শহীদ হয়েছেন, ৩০০ ভারতীয়। শুনে রাখেন, তার মধ্যে ৬১,৩৯৫ জন শহীদান হলেন আমাদের এই কমিউনিটি, মুসলিম কমিউনিটি। আমাদেরকে দেশপ্রেমিক কি আমাদের ফের নতুন করে দেখাতে হবে যে আমরা দেশপ্রেমিক, আমাদের পরিচয় দিতে হবে। ও অমিত শাহ টাকলা, অমিত শাহ, নরেন্দ্র মোদী ভারত যখন স্বাধীনতা লাভ করার জন্য যখন থেকে ভারতে আন্দোলন শুরু হয়েছে, ওই নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা তখন আরএসএস এর দালালি করেছে দল। অটল বিহারী বাজপেয়ী পূর্বতন প্রধানমন্ত্রী মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিল যে আমি আর কোনো আন্দোলন করব না, আমি ব্রিটিশের দালালি করব। আমাদেরকে দেশপ্রেমিক হিসেবে প্রমাণ দিতে হবে না। আমি আর আমার বক্তব্য দীর্ঘ করব না। আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট সমাজসেবী, আমাদের হিন্দু ধর্ম প্রচারক, আমার বন্ধুবর্গ, মাননীয় শ্রী শঙ্খ চ্যাটার্জি মহাশয়, তিনি উপস্থিত হয়েছেন। তাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তিনি তাকে বসিয়ে রেখে বক্তব্য দীর্ঘ করা আমার ঠিক হবে না। ভাই, মনে দুঃখ নিলেন নাকি? দুঃখ নিলেন নাকি? কেন, অনেকে গায়ে লাগতে পারে। গায়ে লাগলে কিছু করার নেই, গায়ে লাগলে কিছু করার নেই। যাক, আমি আমার বক্তব্য লম্বা করব না। পীরজাদা মেহরা সিদ্দিকী হুজুর এবং জুনায়েদ সিদ্দিকী হুজুর তারা আসছেন, আপনারা একটু ধীর স্থির ভাবে শুনুন। এখানে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় ভারতবর্ষ, জয় পশ্চিম বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাই হাফেজ মাওলানা সালাউদ্দিন ভাইকে। তিনি খুব সুন্দর আমাদের সম্মুখে বয়ান দিচ্ছিলেন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে তোমার বয়ানটা জানা সংক্ষিপ্ত করতে হলো। এখন